ওকে, হ্যালো ওয়ান, সবাইকে স্বাগতম আজকে এই ভার্সিটি ক্লাসে। তো দেখতে পাচ্ছি যে আজকে আমরা ভার্সিটি মাস্টার ক্লাসের যে অ্যাডভান্স পার্ট সেটা শুরু করে যাচ্ছি। তোমরা হয়তোবা অলরেডি আমাদের মাস্টার ক্লাসের প্রত্যেক চ্যাপ্টারের ভিডিও দেখে আসছো এবং তোমাদের জানার কথা যে আমরা প্রত্যেক চ্যাপ্টারকে এখানে একদম পার্ট বাই পার্ট, টাইপ বাই টাইপ ধরে ধরে ভেঙে ভেঙে আসছিলাম এবং প্রত্যেকটা ক্লাসে মোটামুটি 2, 3টা বা 4টা টাইপ ধরে ধরে যেগুলো পরীক্ষায় আসছে প্রতি বছরই, যেগুলো বেশি আসতে পারে ওই ভিত্তিতে তোমাদেরকে থিওরি সহ আলোচনা করে আসছিলাম। তো এই পার্টটা একটু ডিফারেন্ট, এখানে আমরা অ্যাডভান্স প্রবলেমে যাব। অ্যাডভান্স প্রবলেম বলতে কি বোঝায় তোমার সাথে জানা কথা, বাট তারপরও আমরা আরেকবার তোমাকে রিমাইন্ডার দিয়ে দিই যে আমরা অ্যাডভান্স বলতে অ্যাকচুয়ালি কি বুঝতেছি। অ্যাডভান্স বলতে লিটারালি আমরা কিন্তু বোর্ডের পরীক্ষায় আসছে বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসছে এরকম কোনো প্রবলেমকে এখানে রাখি নাই। এখানে অ্যাডভান্স প্রবলেম বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেমন ধরা যাক সবার আগে যে আমি আসি ঢাকার মধ্যে বুয়েটের কথা, তারপরে সিকে রুয়েট মানে আমাদের কম্বাইন্ড যখন এক্সামটা হয়, এবং তার সাথে আইইউটি, যদিও গাজীপুরে প্রাইভেট বাট খুব ভালো নাম করা, ওদের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। তো এই জায়গাগুলোর যে পরীক্ষার প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমাদেরকে আমার প্রবলেম গুলোকেও ম্যাক্সিমাম খেয়ে সলভ করে দিব। আমি তুমি ভাবতে পারো যে ভাই আমার তো ভার্সিটির, আমাদের এটা কি দরকার? তোমার দরকার আছে, কারণ ভার্সিটি পরীক্ষায় প্রতি বছরই একটা বা দুইটা এভাবে টাইপ গুলোকে তারা বদলায় ফেলতেছে, অর্থাৎ সিম্পলের মধ্যেই 2-1টা করে ঝামেলা। আমি তুমি ভাবতে পারো ভাই অ্যান্সার করলাম না, কি যায় আসে? অ্যাকচুয়ালি যায় আসে। তার রিজনটা হচ্ছে, যদি তুমি 2-1টা প্রবলেমকে অ্যাটেম্প্ট নিতে পারো, তুমি সলভ করতে পারো, তার মানে এই একটা অঙ্ক হয়তোবা তোমাকে 1000 জন র্যাঙ্ক আগায় নিয়ে যাইতে পারবে। এবং যাদের ইচ্ছা টপ লেভেলে থাকার, মানে নিজের পছন্দের মতো যে কোনো সাবজেক্ট তুমি পড়তে চাও, সেই ক্ষেত্রে কিন্তু 2-1টা প্রবলেমে তোমার মাস্টার কার্ড হয়ে দাঁড়াবে, যে ট্রাম্প কার্ড ইউজ করে তুমি আলটিমেটলি তুমি যেটা চাচ্ছ তার কাছাকাছি তুমি যাওয়াটা সুযোগ পেয়ে যাচ্ছ। সেই জন্য আমি প্রবলেমগুলোকে সলভ করাচ্ছি। এখন স্পেসিফিক ভাবে কেন এগুলোকেই চুজ করা হইলো, তার রিজনটা হচ্ছে ঢাকা ভার্সিটি কোশ্চেন খেয়াল করে দেখো, বুয়েটের ইভেন ম্যাথমেটিক যে প্রশ্নগুলো আসছিল সেখান থেকে কিন্তু তারা একটু মডিফাই করে, একটু ইজি করে, মানে ক্যালকুলেট ছাড়ানো করা যায় সেই পর্যায়ে এনে কোশ্চেন দিয়ে দিছে। এতে আমি কোনো দোষ দেখি না, আমি বলবো না কপি মারছে কেন, এরকম না। স্যাররা চায় তোমরা শেখো, তোমরা একটু অ্যাডভান্স হও, এতে দোষের কিছু নাই। ওকে, এবং তার সাথে মানে এই বিভিন্ন প্রশ্ন বাদেও আমরা নিজেরাও উদ্ভাস থেকে কিছু পরিমাণে প্রবলেম এখানে অ্যাড করে দিছি, যেগুলো হয়তো অ্যাডভান্স, সেমি অ্যাডভান্স বা একটু উপর দিয়ে যাওয়া এই লেভেলে। বা ঠিক আছে, তুমি দেখে রাখো, তোমার কোনো ক্ষতি হচ্ছে না, আলটিমেটলি তোমার র্যাঙ্ক আরো ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে। বা তুমি কি আসলেই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, তুমি এগুলো প্র্যাকটিস করলে আরো ভালো ধারণা পাবা। ঠিক আছে, সো আমরা একবার সামারি করে ফেললাম, কি করব তাহলে শুরু করা যাক। এই যে চ্যাপ্টার ভৌত জগৎ এবং পরিমাপ, কেউই পড়তে চাও না, সেই ক্লাস 9-10 থেকে এই নাম দেখলেই আরে বাদ, এগুলা পরীক্ষায় আসে না। বাট এখান থেকে অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে, সবচেয়ে বেশিটা আসে সেটা জ্ঞানমূলক প্রশ্ন, মানে একক নির্ণয় করা, মাত্রা সমীকরণ নির্ণয় করা, এগুলো। এটা যদি না আসে এরপরে পার্টটা হচ্ছে কমনলি ত্রুটি বিষয়ক সমস্যা। ত্রুটি কয় রকম হয় আমরা পড়ে আসছিলাম, 3 রকমের হয়: পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, ওগুলোর অঙ্ক। আর যদি এই 2 টাইপ মিস হয়ে যায়, থার্ড টাইপটা হচ্ছে আমাদের বিভিন্ন যান্ত্রিক সমস্যা, যেমন ধরা যাক স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ, এগুলোর সমস্যা। ঠিক আছে, সো আমরা টাইপ টোটাল 3টা, আজকে শুধু অঙ্কই করব, বেশি থিওরি নিয়ে মাথা ঘামাবো না, কারণ থিওরি পড়ে আসছি, এখন অঙ্কে অ্যাপ্লাই করব। তাই শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। একক নির্ণয় করা বা মাত্রা সমীকরণ দ্বারা শুদ্ধতা যাচাই করা, এই টাইপের যে প্রশ্নগুলো। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নিচের কোনটি? মুখস্থ যদি থাকে খুব ভালো কথা, আর যদি না থাকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা বের করে নিব কিভাবে। আগে সূত্র, তো মনে করে দেখো যে এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা কিন্তু আমরা পড়ছিলাম তাই না নিউটনের মহাকর্ষীয় সূত্রে। তোমার কাকে দরকার? তোমার এই জিটাকে দরকার। তাহলে জি কে এক পাশে রাখো, বাকিগুলাকে আরেক পাশে পাঠিয়ে দাও, প্রথম কাজই হইলো এইটা। তাহলে জি সমান সমান এফ ডি স্কোয়ার ওভার m1 m2, এই যে হয়ে গেল। তাহলে এখন তুমি এই ডান দিকে প্রত্যেকের একক বসায় দাও, তোমার কাজ হয়ে যাবে। একক বের করতে পারলে মাত্রা কিন্তু বের করাই যাবে, তাই না? আচ্ছা, ফোর্সের একক কি ছিল? নিউটন। দূরত্বের একক কি ছিল? মিটার, সো মিটার স্কোয়ার। এবং ভরের একক কি ছিল? কেজি। নিচে 2টা কেজি, তাই কেজি স্কোয়ার। এটাকে আমরা হয়তোবা এভাবেও লিখে আসছি অনেক সময়, নিউটন মিটার স্কোয়ার কেজি পাওয়ার -2। সো এটা হচ্ছে আমাদের জি এর একটা একক। কিন্তু এই এককটা একটা সমস্যা আছে, সমস্যা বলবো না, আসলে বৈশিষ্ট্য বললে বেশি ভালো হয়। সেটা কি? মিটার বা কেজিকে ভাঙলে আর কিছু পাওয়া সম্ভব না, বাট নিউটন কিন্তু তোমার মৌলিক একক না। এটাকে ভাঙা যাবে কিভাবে? এফ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে নিউটনকে ভাঙলে একটা ভর পাবা এবং একটা ত্বরণ পাবা। তো ভর মানে কি? একটা তুমি কেজি পাবা।
একটা কাজ করি, এটাকে না আমরা ভেঙ্গে ভেঙ্গে লিখি, এটাকে আমরা এই সাইডে ভেঙ্গে ফেলি, যে নিউটন মানে হচ্ছে আবার তুমি 1 কেজি ভরের বস্তুকে যদি 1 ত্বরণ দিতে পারো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের এন। তাহলে এন এর সাথে আমাদেরকে গুণ করে ফেলতে হবে। যদি গুণ করে ফেলি তাহলে কি পাচ্ছি, এই যে 1টা কেজি আর এই যেখানে 2টা কেজি, তাহলে কেজি আর 2টা কেজি কাটাকাটি করে কেজি ইনভার্স হয়ে গেল। এখানে 2টা মিটার, এখানে 1টা মিটার, এরা মিলে 3টা হয়ে গেল মিটার কিউব। আর সেকেন্ড এখানে নাই, শুধু এখানে আছে, তাহলে সেকেন্ড পাওয়ার -2। তাহলে আলটিমেটলি দেখো আমরা কিন্তু জি নির্ণয় করার জন্য আরেকটা একক পেয়ে গেলাম, এটা সব মৌলিক আর এখানে একটু মিক্স আপ আছে। তাহলে জি এর আমরা আরেকটা একক সুন্দর করে লিখতে পারি এখানে ভেঙ্গে, মানে একদম মৌলিকে কনভার্ট করে ফেলতেছি। তাহলে কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড পাওয়ার -2, দুইটাই একক কারেক্ট। তাহলে শুরুতে আমরা এককটাকে বের করে নিলাম, ঠিক আছে, পরীক্ষায় যে কোনো একটা থাকতে পারে। এবার এখান থেকে আমরা চুজ করব একক থেকে মাত্রা কোনটা। কেজি মানে ভর, ভর মানে ম্যাস, তার মানে বড় হাতের এম, তাহলে কেজির জায়গায় বসবে বড় হাতের এম ইনভার্স। মিটার মানে দৈর্ঘ্য, মানে লেংথ, বড় হাতের এল কিউব। সেকেন্ড মানে সময়, মানে টাইম, পাওয়ার -2, সো এম ইনভার্স এল কিউব টি পাওয়ার -2। এই বান্দা কোথায়, এই বান্দা হচ্ছে এখানে, দেখছো অ্যান্সার কিন্তু হয়ে গেল। সো আমরা একক দেখলাম, যৌগিক মৌলিক করলাম এবং মাত্রা বের করে ফেললাম, ঠিক আছে। সো এই টাইপের মধ্যে আরেকটা প্রবলেম সলভ করতে পারি আমরা, তাপ ধারণ ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটি। দেখো তো এই প্রশ্নগুলো কোথায় আসছিল, এটা চুয়েটের 13-14, রুয়েটের 12-13, আগেকার সময় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসতো। এবং তোমার দেখার কথা, এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তার কয়েক বছর পরে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসতো। তার মানে আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার যে বেসিক এমসিকিউ গুলো আছে, যদি ওগুলো আমরা একটু আয়ত্ত আনতে পারি, ভার্সিটি পরীক্ষায় আসলে না খারাপ কিছু হবে না, উল্টা আমাদের প্রিপারেশনটা বেটার হবে। ওকে, তাহলে আসা বের করি। তাপ ধারণ ক্ষমতা, তুমি ভাবতে পারো ভাই তো সেকেন্ড পেপারে পড়ছিলাম মনে হয়, কিন্তু ভৌত রাশি পরিমাপ তো সব জায়গাতেই আছে, ওটা ফার্স্ট বা সেকেন্ড পেপার বলে কিছু নেই, সবকিছু। সো তাপ ধারণ ক্ষমতা কি ছিল, তো মনে করে দেখো আমরা পড়ছিলাম কিউ সমান সমান এম এস ডেল থিটা। এই যে এম এস, এটাকে কিন্তু আমরা বলতাম সি, হিট ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা। তখন তুমি যদি এই সি এর মানটা বের করতে চাও তাহলে কি করবা, তোমাকে হিটকে ভাগ দিতে হবে তাপমাত্রাকে দ্বারা, তাহলে সি পেয়ে যাব। তাহলে একক তো অলরেডি বুঝে গেছি আমরা, কিউ মানে হচ্ছে জুল আর তাপমাত্রা হচ্ছে কেলভিন, তাই জুল পার কেলভিন এটা হচ্ছে আমাদের একক। কিন্তু আমার একক দরকার না, আমার দরকার মাত্রা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সেটা হচ্ছে কিউ মানে কি, জুল মানে কি, শক্তি। তাহলে শক্তির মাত্রা আমার দরকার। তো যদি তোমাদের মনে থাকে, শক্তির মাত্রা ছিল mL2T⁻², মনে করে দেখো। আর তাপমাত্রা এইটার এককে কেউ কেউ কে দিয়েও লেখে, সরি মাত্রাকে কেউ কেউ কে দিয়েও লেখে, কেউ কেউ আবার থিটা দিয়েও লেখে, দুইটাই কারেক্ট, কোনো প্রবলেম নাই। তাহলে mL2T⁻², কিন্তু থিটা ইনভার্স, এই বান্দা কোথায় আছে, এই বান্দা এখানে আছে, বুঝে গেছি। আর কেউ যদি ভুলে যাও যে ভাই এই শক্তি কিভাবে আসলো, বলকে সরণ দ্বারা গুণ করলেই শক্তির মাত্রা পেয়ে যাবা, তখনই তো জুল হবে, তাই না। যে ভুলে যাও, দেখো যে এইভাবে, যে জুল বলতে কি বুঝি, জুল বলতে বুঝি আমরা নিউটন ইন্টু মিটার। আর নিউটন বলতে আমরা কি বুঝি, আমরা কেজি ইন্টু ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, আরেকটা মিটার দিয়ে গুণ করে 2 হয়ে যাবে। সো এই কেজিটাই এম হয়ে গেল, এই মিটারটাই এল হয়ে গেল, আর এসটাই টি হয়ে গেল, ঠিক আছে। সো দ্যাটস আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার বি। ভুলে যাইতেই পারি, বের তো করতে পারি, এমন আহামরি কিছু না। ফাইন, সামনে আগে তাহলে আমরা বলের মাত্রা সমীকরণ কোনটি, রুয়েট 12-13। এবং তোমার দেখার কথা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক যখন করাচ্ছিলাম, এই টাইপের প্রশ্নগুলো অনেক ভার্সিটি পরীক্ষা আসছিল রিসেন্ট, তাই না। সব কিন্তু অ্যাকচুয়ালি আগে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কোশ্চেনই ছিল। তাহলে তুমি যে রিসেন্ট 2-3 বছরের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কোশ্চেন মোটামুটি সলভ করে ফেলো, মানে ক্যালকুলেট ছাড়া যেগুলো করা যায়, তোমার ভার্সিটি পরীক্ষা নিঃসন্দেহে অনেক ভালো হবে। আচ্ছা, বলের মাত্রার সমীকরণ কোনটি, যার মুখস্থ সে তো পাইরে গেছো, আর যার মুখস্থ নাই, ওই যে আমরা নিউটনকে ভাঙবো, নিউটনকে ভাঙলে কি পাবো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি জাস্ট কনভার্ট করে দাও, তাহলে হয়ে যাবে। কেজি মানে হচ্ছে ম্যাস, মিটার মানে দূরত্ব, আর সেকেন্ড হচ্ছে টাইম। সো mL/T⁻²। অনেকে এই থার্ড ব্র্যাকেট নিয়ে কনফিউজ হয়ে যাও যে ভাই কখন থার্ড ব্র্যাকেট দিব আর কখন দিব না। এটা ডাইরেক্ট উত্তরটা হচ্ছে, শুধু মাত্রা বললে থার্ড ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, বাট মাত্রা সমীকরণ বললে তোমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। বুঝছি আমরা, একটু কি সমীকরণ বললে ব্র্যাকেট দিব, আদারওয়াইজ আমরা
দিব না, এই সিম্পল কথাই। আর তোমার তো এমনি অ্যান্সার করতে হচ্ছে, তোমাকে তো ABCD তে সারা লিখেই দিছেন, তুমি খালি চুজ করবা। সো ব্র্যাকেট থাকলে ফাইন, না থাকলেও তোমার চিন্তা করার দরকার নেই, বুঝছি? আচ্ছা, সামনে আগে তাহলে আমরা টর্কের মাত্রা সমীকরণ কোনটি নির্ণয় করো। এখন তুমি চিন্তা করে দেখো তো টর্কের সংজ্ঞা কি ছিল বা টর্কের সূত্র কি ছিল? টি সমান সমান আর এফ সাইন থিটা, এমনটা ছিল। এটাকেই আমরা ইন শর্ট লিখতাম যে ভাই টি সমান সমান হচ্ছে এফ ডি, মানে আর সাইন থিটাকে ইন শর্ট আমরা এফ ডিও লিখতে পারি। সো মেইন সেন্সে কথা হচ্ছে সাইন থিটা এর তো কোনো মাত্রা নাই, এর তো কোনো একক নাই, কিন্তু ফোর্স আর ডিস্টেন্স তার তো একক আছে। তাহলে ফোর্সের ক্ষেত্রে যদি আমরা একক লিখতে চাই, মানে নিউটন, ভেঙ্গে লিখতেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তার সাথে দূরত্বকে গুণ করতে হবে, মানে আরেকটা মিটারকে তোমার গুণ করতে হবে। তাহলে দেখো তো কি হয়ে গেল, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড পাওয়ার -2। তাহলে ভর থাকলো একটা, দূরত্ব হইলো দুইটা, সময় হইলো দুইবার কিন্তু ভাগ আকারে। তাহলে ml2 টি পাওয়ার -2 কই আছে? এই যে জায়গায় আছে। এখন একবার একটু নিজে বুদ্ধি খাটাই চিন্তা করো তো, এই সেমটা তুমি অন্য কোথায় দেখছিলা? কৃত কাজ W সমান সমান এফ এস কস থিটা। তার মানে কৃত কাজের ক্ষেত্রে একক বা মাত্রা তুমি নির্ণয় করা জানো বা কিভাবে করতে তুমি বুঝতে পারতেছো, কিন্তু কৃতকাজের যে মাত্রা হবে সেই মাত্রাই কিন্তু আবার টর্কেরও মাত্রা হয়ে যাবে। ইভেন কৃতকাজের যে একক নিউটন ইন্টু মিটার, টর্কের একক কিন্তু নিউটন ইন্টু মিটার। তার মানে এদের মধ্যে সুন্দর মিল আছে, তুমি একটা দিয়ে আরেকটাকে বের করে ফেলতে পারবা। কথা বুঝতে পারছি? সেম হইলে হোক, এটা নিজেকে তো প্রশ্ন হইতে পারে যে তোমাকে ABC তে আমরা জোড়ায় জোড়ায় কয়টা একক দিব, এবং দিয়ে বলবো নিচের কোন দুইটি জোড়া সমতুল্য শক্তির কাজের একক থেকে, বা তুমি কাজের মাত্রা থেকেই বুঝতে পারতেছো টর্কের মাত্রা এবং টর্কের একক সেম, তাহলে এরা দুজন কিন্তু সমতুল্য। এভাবে আরো অনেক কিছু হইতে পারে, চিন্তা করলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, সামনে আগাই। এইচ এর মাত্রা সমীকরণ কোনটি? এখন তুমি ভাবতে পারো এইচ আবার কি জিনিস, একটু মনে করার চেষ্টা করো। ফার্স্ট পেপার কেন হবে, তুমি পুরা ফার্স্ট সেকেন্ড সব মিলে চিন্তা করো। এইচ পড়ছো, দ্বিতীয় পত্রে পড়ছি আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে ছিল ই সমান সমান এইচ এফ, মনে পড়ছে? বা কেমিস্ট্রির মধ্যেও তো পড়া কথা, ওই যে প্ল্যাঙ্কের ধ্রুবক, ফোটনের এনার্জি ই সমান সমান এইচ এফ, পড়ছি কিন্তু আমরা। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের যদি একক বের করতে চাই বা মাত্রা বের করতে চাই, আমি এই সূত্রকে ধরে সামনে আগাবো। ই এটার একক কি ছিল? এটার একক তোমার ছিল হচ্ছে শক্তি, মানে জুল। আর ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ, বা সুন্দর করে বলতে পারি পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমাদের এখানকার যদি এককটা ফাইন্ড আউট করি, তাহলে জুল আর নিচের পার সেকেন্ড, উপরে উঠলে হয়ে যাবে সেকেন্ড, বা এককটা হবে জুল সেকেন্ড। সো এটা হচ্ছে একক, কিন্তু আমার তো দরকার মাত্রা। তাহলে কি করব, এই একক থেকে এখন আমরা মাত্রায় আসব। জুল মানে কৃত কাজ, মানে শক্তি। একটু আগেও বুঝেছিলাম শক্তির একক বা মাত্রা, বা টর্কের একক বা মাত্রা ml2 টি পাওয়ার -2। তাহলে কপি করে দেই, তাহলে জুলের পরিবর্তে চলে আসলো ml2 টি পাওয়ার -2। তার সাথে কাকে আনবো? সেকেন্ড কে আনবো। সেকেন্ড মানে কি? সময়, একটা টাইমকে গুণ করব। তা টাইমকে গুণ করলে কি আসতেছে? ml2, বাট -2 আর +1 মিলে -1। সো এই হচ্ছে তোমার উত্তর, ml2 টি ইনভার্স। কোথায় বান্দা? এই যে এখানে। আর যেহেতু মাত্রা সমীকরণ, দ্যাটস ওয়াই দ্য থার্ড ব্র্যাকেট সহ ছিল। আমি যখন লিখতেছিলাম আমি লিখি নাই, কারণ আমি তো জাস্ট চুজ করবো, তাই না? হোপফুলি আমরা কিভাবে করছি এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশনে নাই। ঠিক আছে, সামনে আগে তাহলে। টর্কের মাত্রা এবং বলের মাত্রার অনুপাত কত? বুটেক্স 2014-15। তো দেখো এটা কিন্তু খুব বেশিও পুরান দিনের কথা না, একদম রিসেন্ট বললেও খারাপ হবে না। টর্ক আর বল যদি ভালো করে খেয়াল করি, আমরা যখন চালাকি করব আমরা চিন্তা করবো এভাবে যে ভাই টর্ক আসে কিভাবে? বলের সাথে একটা দূরত্ব গুণ করলেই টর্ক পাওয়া যায়। তাই টর্ক আর বলকে ভাগ করলে কি পাবো? একটা দূরত্ব পাবো। এখন তুমি যদি এই দূরত্বকে এককে প্রকাশ করো, তুই লিখবা মিটার। আর তুমি যদি এটাকেই মাত্রায় প্রকাশ করো, মিটার মানে লেংথ, মানে দৈর্ঘ্য, মানে এল, তাহলে উত্তরটা হয়ে গেল এখানে এল। দেখছো? তার মানে কিন্তু তোমাকে যে সব বের করতে হবে এমন কোনো কথা নাই। এবং খেয়াল করো, আমি সবসময় সূত্র ধরে অ্যাপ্রোচ করি, কারণ সূত্র আমাদের খুব ইজিলি মনে থাকে, বা একক মাত্রা আমরা মাঝে মধ্যে গুলাই ফেলি। সো সূত্র ধরে আগাবা, তোমার অঙ্ক হয়ে যাবে। আর আমি এখানে
সবসময় ইয়েলো পেন দিয়ে একক লিখতেছি, আর এই পার্পল না, পিঙ্ক পার্পল মিক্সচার, এটাকে দিয়ে আমি সবসময় মাত্রাকে লিখতেছি। ঠিক আছে, কনফিউজ হয়ে না আবার, সামনে আগাই। নিচের কোনটি মাত্রাগতভাবে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য? মনে আছে কিছুক্ষণ বলতেছিলাম যে আমাদেরকে পরীক্ষায় এমনও হইতে পারে অপশনগুলোর মধ্যে জোড়ায় জোড়ায় দিয়ে বলল যে কোনটা মাত্রার দিক থেকে সমতুল্য বা এককের দিক থেকে সমতুল্য। তো ওই টাইপেরই বাট একটু ইজি অ্যাপ্রোচে বলতেছে যে এই সবগুলোর মধ্যে এমন কাউকে খুঁজে বের করো যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য। তো যদি ভুলে গিয়ে থাকো যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি ছিল, একটু মনে করে দেই। ওয়াই সমান সমান উপরে ছিল পীড়ন F/A, আর নিচে ছিল বিকৃতি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। যদি আমরা ভালো করে অবজার্ভ করি, বিকৃতি এর কিন্তু কোনো একক থাকবে না। দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তুমি একক পাবা কেমনে? কিন্তু উপরে যে F/A, এটা কি আমাদের পীড়ন বা চাপ? চাপের তো একক আছে, তাই না? তাহলে আমি যদি বল প্রয়োগ করি নিউটন প্রতি একক ক্ষেত্রফলে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেই তো পরবর্তীতে আমরা প্যাসকেল বা সিম্পলি চাপ দিয়ে কাজ চালাই দিয়েছিলাম। যদিও চাপ না বলে পীড়ন বললে ব্যাপারটা শুনতে ভালো লাগে। এখন ভাবতে পারো যে ঠিক আছে ভাই বুঝছি, বাট তাহলে আপনার ইয়ং এর গুণাঙ্ক আর পীড়নের গুণাঙ্ক সেম, কিন্তু এখানে পীড়ন কোনটা সব দেখছে ইংলিশে। সমস্যা নাই, আমাদেরকে ইংলিশ গুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে পীড়নের একক তো তুমি বুঝছোই, স্ট্রেইন আর স্ট্রেস, এদের মধ্যে একটা হচ্ছে পীড়ন, একটা হচ্ছে বিকৃতি। স্ট্রেস বলতে বোঝানো হয় পীড়ন, আর স্ট্রেইন বলতে বোঝানো হয় বিকৃতি। যারা এই প্রেসার আর স্ট্রেস নিয়ে কনফিউজ হও, আমি তাদের এক্সাম্পল দিয়ে বলি। লাইফ বা তোমার চারপাশের মানুষজন, এই সমাজ তোমার উপরে চাপ তৈরি করে, তোকে এটা হইতে হবে, তোকে এটা করতে হবে, এভাবেই হইতে হবে। তার মানে বাহ্যিক থেকে আমি কি পাচ্ছি? বাহিরের পরিবেশ থেকে আমি একটা চাপ পাচ্ছি। এটা ফিজিক্যালি মেন্টালি তারা সব ভাই দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যদি আমরা আমাদের ভিতরটাকে অ্যাকসেপ্ট করি, রিসিভ করি, তখন আমরা কি ফিল করি? আমরা স্ট্রেস নেই, ফিজিক্যাল স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস। তার মানে পীড়ন বা স্ট্রেস ইন্টারনালি আমাদের ভিতর থেকে কাজ করে, বাট প্রেসার এক্সটার্নালি বাহির থেকে আসে। তার মানে যে কোনো বস্তুকে বাহির থেকে যা দেওয়া হচ্ছে এটা হচ্ছে চাপ, আর ওর ভিতরে যেটা ডেভেলপ করবে ওইটা হবে পীড়ন। এখন এককের দিক থেকে বা সংজ্ঞার দিক থেকে দুইটার মান সেম হইতে পারে, বাট পুরাপুরি এক জিনিস না। বাট স্টিল এখানে যেহেতু আমাদের মাত্রাগত দিক থেকে আমরা চিন্তা করতেছি, তার মানে ইয়ং এর গুণাঙ্ক আর পীড়ন বা চাপ সেম। ঠিক আছে, সো এখানে উত্তরটা হচ্ছে আমাদের স্ট্রেস, কিন্তু স্ট্রেন আমাদের হচ্ছে না। এক্সেলারেশন তো হবেই না। সারফেস টেনশন এটা তো অ্যাকচুয়ালি এবার সিলেবাসে নাই। ঠিক আছে, সো এটা আমরা ইগনোর করতেছি, আর এই তো এমনিই বাদ। ঠিক আছে, ফাইন, তোমরা সামনে আগাই। একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ স্তরণের মান 9.88 নির্ণয় করলো। আচ্ছা বাই দা ওয়ে, আমাদের কিন্তু এই যে মাত্রাগত সমস্যা বা এককগত সমস্যা, এই টপিকটা আমরা শেষ করে আসছি। এখন আমরা নতুন টপিকে আসছি, এটা হচ্ছে পরিমাপের ত্রুটি, মানে যতভাবে এরর হতে পারে সেগুলো কভার করবো। এবং দেখো সালটা একবার সিকেরওয়েট 2020 থেকে 23। আচ্ছা এটা অ্যাকচুয়ালি 20 থেকে 23 বলা উচিত না, এটা বেশি হয়ে গেল, 22 থেকে 23। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা কোশ্চেন ভালো খেয়াল করি। তো অভিকর্ষ স্তরের মান 9.88 নির্ণয় করলো, বি কেয়ারফুল, পরীক্ষাগারে বের করছে। ওকে, অপরদিকে যখন সে 0.1 কেজি ভরের কোনো বাটখারাকে স্প্রিং নিকটিতে ঝুলাই দিল, তখন সে বল পাইলো সামথিং, মানে সে আসলে ওজন পাইলো। বাই দা ওয়ে, এটা কিন্তু আরেকটা সুন্দর এমসিকিউ, যে স্প্রিং নিকটি দিয়ে কি করা হয়? স্প্রিং নিকটি দিয়ে ওজন মাপা হয়। ঠিক আছে, তার পরীক্ষালব্ধ অভিকর্ষ স্তরণের ত্রুটি নির্ণয় করো। তার মানে এই যে 9.88টা বের করছে, এটায় প্রবলেম আছে, ত্রুটি আছে, ওইটাই কোনটা বের করতে বলতেছে। তার মানে এই 9.88টা অ্যাকচুয়াল মান না, এটার ভুল হয়েছে, বেশিও আসতে পারে কমও হইতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, যেটা সে নিজে করে বের করলো, হচ্ছে 9.88। তাহলে কাজ করি আমরা, না এখানে জি নিয়ে কাজই করব না, আমরা ওজন দিয়ে কাজ করব, তাহলে ভাবতে ইজি হয়। তাহলে তার মানে যে বোঝাচ্ছি যে এই বস্তুটার প্রকৃত পক্ষে যে ওজন ডাব্লিউ অ্যাকচুয়াল এটা কত? এই যে 0.0980 এত নিউটন। তাহলে 0.0980 নিউটন, এটা প্রকৃত ওজন। কিন্তু এই বান্দা যখন এক্সপেরিমেন্ট করলো, সে কি একটা
ভ্যালু অবজার্ভ করলো, পরীক্ষালব্ধ মান, সেটা কত হবে? এম ইন্টু জি। এম এর মান কত? এম এর মান তোমার হচ্ছে এখানে 0.01। ভর কখনো বদলানো কথা না, আনলেস তুমি ভুল করছো। ঠিক আছে, এখানে ভুল হয় নাই। আর সে জি কত ভাবছে? সে ভাবছে 9.88, বাট এইটা তো অ্যাকচুয়াল না। ঠিক আছে, তার মানে তার কাছে এই বস্তুর ওজনটা এখন অন্য কিছুই মনে হবে। 0.01 কথা মানে কি? 1 ডিভাইডেড বাই 100, তাই না? বা সিম্পলি দশমিকের পরে দুইটা ঘর আছে, তাই যদি আমি এখন এই 9 এর সাথে এই দুইটা ঘর দশমিককে আনি, এটা বাম পাশে আগে আসবে। কয় ঘর? 2 ঘর আগে আসবে। তাহলে এই দশমিকটা 9 কে পার করবে, আরো একটা ঘরকে পার করবে, কিন্তু আমার তো একটা ঘর নাই। তাহলে শূন্য ধরে নেই, 0988। তার দশমিকটা কই ছিল? 9 এর পরে 2 ঘর আগায় কই আসবে? এই জায়গায় আসবে। ভাগ করলে বামে আসে, গুণ করলে ডান দিকে যায়। তাহলে এত নিউটন, এই যে মানটা, এই মানটা ভুল। কারণ কি? সে পরীক্ষালব্ধ মান মানে ঠিক না, তার হওয়ার কথা ছিল এটা। তাহলে এই যে কম বেশি পেয়ে গেছো না? তাহলে এখন যদি আমরা এই কাজটা করি, যে যা পাইছি আর যা হওয়ার কথা এদের মধ্যে বিয়োগ করে দেই। ও বলতে অবজার্ভ, পরীক্ষালব্ধ, এ বলতে অ্যাকচুয়াল বা প্রকৃত। তাহলে এদের ডিফারেন্সটাই হচ্ছে আমাদের ত্রুটি। কার সাপেক্ষে? প্রকৃত মানের সাপেক্ষে, বাই এ ইন্টু 100%, ইন্টু 100%। এই লেখার মানে কি? এই লেখার মানে হচ্ছে ওজন নির্ণয়ের শতকরা ত্রুটি। আর তুমি বলতে পারো, ভাই আপনাকে তো অভিকর্ষ ত্বরণ বলছে, আপনি ওজন নিয়ে কেন করলেন? তার কারণটা হইল এই তিনটার মধ্যেই কিন্তু এম গুণ আকারে আছে। W0, WA সবার কাছেই এম আছে। তাহলে এম নিয়ে কাটাকাটি যে করে দেই, সেটা কি অ্যাকচুয়ালি এরকমটা হবে না? প্রকৃত জি মাইনাস যেই জি আমি মাপলাম ডিভাইডেড বাই প্রকৃত জি, তাই না? সো ও মানে হচ্ছে যা মাপছি, জি এ মানে প্রকৃত, ডিভাইড বাই প্রকৃত। তার মানে এই অঙ্কটাতে আসলে জি এর পরিবর্তনও যা হইতেছে, ওজনের পরিবর্তন তাই হইতেছে। কারণ কি? ভর তো সেম থাকতেছে। এইটা বোঝানোর জন্যই আসলে আমি অঙ্কটাকে লিখে নিছি। ঠিক আছে, সো এটা করলেও যা পাবো, ওইটা করলেও তাই পাবো, কোনো সমস্যা নাই। তাহলে সেটা মানগুলো বসাই দিই আমরা। তাহলে অবজার্ভ করছো কত? বেশ বড় একটা মান, 0.0988। হওয়ার কথা কত? এই যে উপরেরটা 0.0980 ডিভাইডেড বাই প্রকৃত মান 0.0980 ইন্টু হচ্ছে 100%। তুমি বলতে পারো, ভাই এই মান কেমনে মুখে মুখে সলভ করব? এক্স্যাক্টলি না পারলেও কাছাকাছি পারবো। দেখো কেমনে। দশমিক গুলাকে না এই তিনটা জায়গা থেকেই একই সাথে ডান দিকে ধাক্কা দিয়ে দাও। এই কথা মানে হচ্ছে সবগুলো দশমিককে সামথিং দ্বারা গুণ বা ভাগ করছি, মানে একসাথে রিপ্লেস করব। সো 2 ঘর ডান দিকে সরাই দিব। তাহলে কি হবে? উপরেরটা হয়ে যাবে 9.88 মাইনাস 9.8, আর নিচে হবে 9.8। মানে ব্র্যাকেটের ভিতরে লব এবং হর উভয়ের দশমিককে 2 ঘর ডান দিকে ধাক্কা মারলাম। মানে একই সাথে উপর নিচে আমি আসলে 100 দিয়ে গুণ করছি, অত ক্রিটিক্যালি ভাবার দরকার নেই, ধাক্কা মারছি। ইন্টু তোমার হচ্ছে 100%। এখন যে আমরা কাটাকাটি করি, তাহলে কি হয় দেখো তো ভাই। নিচে থাকলো 9.8, আর উপরে 88 থেকে 80 কে বাদ দিবা। তুমি চাইলে এখানে 9.80 লিখতে পারো। তাহলে কত হচ্ছে? 88 থেকে 8 বাদ দিলে 8 ঘর হচ্ছে। তাহলে 0.08 ইন্টু 100 এত পার্সেন্ট। এখন লজিক্যালি ভাবে একবার, 0.08 কে 100 দিয়ে গুণ করলে 2 ঘরে দিক চলে যাবে। তাহলে উপরে থাকলো 8 ডিভাইডেড বাই 9.8 এত পার্সেন্ট। এখন তুমি ভালো করে খেয়াল করো, নিচের সাথে উপরে তুমি কাটাকাটি করবা কি দিয়া? কনফিউজ হতে পারো। এটা কাজ করো, তুমি না 9 নামটা পড়ো, 9 9 81। তাহলে এটা মোটামুটি 9 দিয়ে কাটা যাইতেছে, কিন্তু উপরে 81 তো নাই, কম আছে। তাহলে আমাদের উত্তরটা 9 থেকে কমে যাবে। মানে 9 বলতে কি 0.9 থেকে কমে যাবে। আমি দশমিকটাকে ইগনোর করে বলতেছিলাম যে সিম্পলি 9 আর 8, কারণ উপরে ছোট নিচে বড়। তাহলে আমার মানটা 1 এর চেয়ে ছোট, কিন্তু 9 9 81, তার মানে 0.9 থেকে ছোট। এবার খুঁজো 0.9 থেকে ছোট খুবই কাছাকাছি কি আছে? এ মানটা হচ্ছে -816। তুমি ভাবতে পারো, ভাই এখানে তো মাইনাস ছিল, আপনি কেন মাইনাস দেন নাই? তার কারণটা হচ্ছে এই মাইনাসটা কিছুটা বুঝাইছিল। কি বুঝাইছিল? সেটা হচ্ছে তোমার হওয়ার কথা ছিল 0.098,
বাট তুমি অবজার্ভ করছো 988। তো এখন যে আমরা বিয়োগ করে দেই, প্রকৃত মান থেকে এই অবজার্ভ মানকে বাদ দিতে হয় নর্মালি, কিন্তু আমরা যখন অঙ্ক করি আমরা না যে বড় তার থেকে বাদ দিয়ে দিই, কারণ কি আমার তো সংখ্যা মান আমি আসলেই খুশি। তা তোমার যদি বেশি মান বের করে ফেলো, তার মানে কি তোমার ত্রুটি যেটা হয়েছে এটাকে বাদ দিতে হবে, ওইটাকে রাখা যাবে না, কারণ বেশি হয়ে গেছে। এই মাইনাসটা অ্যাকচুয়ালি ওইটাই বুঝায়। আমার মাইনাস দিয়ে মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হইলো অঙ্কের মান মিলছে কিনা, মান মিললেই আমি খুশি। সবাইকে বুঝছো কি করছি আমরা? তাহলে এই 9,981, বাট 9 চেয়ে একটু ছোট, সো 0.816%, দ্যাটস ইট। ঠিক আছে, আমরা ওইটা বুঝি, মান নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। ওকে, সামনে আগাই। একটি তারের ব্যাসার্ধ এত হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত? আমরা মাস্টার ক্লাসে ভেঙ্গে চুরে বুঝে আসছিলাম যে তুমি যখনই এরকম কোনো অঙ্ক করবা, আগে মনে করবা সূত্র কি ছিল, পাই আর স্কোয়ার, আর এর পাওয়ার 2। এই পাওয়ারের সাথে এর ত্রুটি ডিরেক্টলি কানেক্টেড। যেমন আমি দেখতে পারতেছি আমার অঙ্কে দেওয়া আছে ব্যাসার্ধ নির্ণয় করার ত্রুটি ডেল্টা আর বাই আর ইন্টু 100% শতকরা ত্রুটি। তাহলে ডেল্টাটা কত? 0.06, মানে এটা কমও হইতে পারে, এটা আবার বেশিও হইতে পারে, তাই না? আচ্ছা, এখানে নাকি নিচে নিচে লিখি, তাহলে 0.06 ইন্টু 100। আর ব্যাসার্ধের প্রকৃত মান কত? ব্যাসার্ধের প্রকৃত মানটা হচ্ছে 3, তার মানে 3 হওয়া উচিত, বাট 0.06 বেশিও হইতে পারে কমও হইতে পারে, সেখান থেকে এটা আসছে। তো যেন গুণ টুন করে দিতে কত হয়, 3 2 এ 6, তার মানে 2%। যে অঙ্কটা এটা কিসে করলাম, হচ্ছে আমরা ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি বের করলাম, কিন্তু পরীক্ষায় তো ব্যাসার্ধ বলে নাই, পরীক্ষায় তো বলছে ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত। তাই দেখো তো ভাই, আমাদের এখানে ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কিরকম, ব্যাসার্ধের পাওয়ার 2। এই জন্য বলতে পারি আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করতে যেই শতকরা ত্রুটি হবে সেটা হবে ব্যাসার্ধ নির্ণয় করতে যা ভুল হচ্ছিল তা তো আর বাদ যাবে না, কিন্তু তাকে আরো গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবা? এখানে যে পাওয়ারটা দেখবা, প্লাস হোক মাইনাস হোক, শুধু সংখ্যা মান দিয়ে গুণ দিবা, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। কোনো প্লাস না, কোনো মাইনাস না, কারণ ভুল তো ভুল, বাড়লেও ভুল কমলেও ভুল। তাই 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় ভাই? 2 2 এ 4। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি হবে 4%। গুলানোর কিছু নাই, একদম সিম্পল জিনিস। সামনে আগাই। আইওটি 2020-21 একটা ছোট্ট প্রবলেম। কি বলছে? লেংথ অফ সিম্পল পেন্ডুলাম, মানে সিম্পলি তোমার হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল দেওয়া আছে, আর টাইম পিরিয়ড টি, তুমি বুঝতেই পারছো টি মানে কি, দোলনকাল দেওয়া আছে। ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ এরর ইন এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। সো জি নির্ণয়ের ত্রুটি, ওটাকে আমাকে বের করতে বলা হচ্ছে। আগে সূত্রের আগে কিছুই না। তাহলে আমরা জানি টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। যদি আমরা স্কোয়ার করে দেই, তাহলে টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার এল বাই জি। ওকে, তোমার দরকার জি নিয়ে মাথা ব্যথা করা, তাহলে সাইড চেঞ্জ করে দাও। তাহলে জি সমান সমান 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। আগে সূত্র যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন এখান থেকে আমি একবার দাবি করতে পারি যে তাহলে জি নির্ণয় করতে যে ত্রুটি হবে ডেল্টা জি বাই জি সমান সমান এল আর টি এর যা ভুল হচ্ছে, কারণ 4 পাই তো কনস্ট্যান্ট, তাহলে এল নির্ণয়ের ত্রুটি তার সাথে যোগ করব আমরা টি নির্ণয় করার ত্রুটি। খালি ঘাপলা হলো যে জায়গাতে এল এর পাওয়ার 1, তাহলে এখানে আমি 1 দিয়ে গুণ করব, কিন্তু টি এর পাওয়ার তো স্কোয়ার, ভাগ হোক আর গুণ হোক যায় আসে না, বাট 2 তো আছে, তাই এই 2টাকে গুণ করতে হবে। এই হইল আমার ত্রুটি, বুঝা গেল? কিন্তু আমরা তো শতকরা করব, তাহলে পোয়াটাকে 100% দিয়ে দিব, আর কোনো কথা নেই। আচ্ছা, মানটা বসাই নেই। তাহলে কার্যকরী দৈর্ঘ্য প্রবলেম কত হবে? 0.5, কার সাপেক্ষে? 100 সাপেক্ষে। তাহলে 0.5 বাই 100 যোগ 2 গুণ করতে হবে ডেল্টা টি বাই টি। তাহলে টি নির্ণয় প্রবলেম 0.01, কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। তাহলে 0.01 ডিভাইড বাই 2। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। পরে এটাকে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব আমরা শতকরা ত্রুটি। তো যদি আমরা এখন উভয় পক্ষকে 100 দ্বারা গুণ দিয়ে দেই, তাহলে ডেল্টা জি বাই জি ইন্টু 100%, এই 100 আর 100 মরে গেল, থাকলো 0.5 প্লাস 2 মরে গেল 0.01 ইন্টু 100,
তাহলে এখানে তো 0.5 আমার ছিলই, আর এখানে 100 আর 0 মানে 1 হয়ে গেল 1। তাহলে আলটিমেটলি এত পার্সেন্ট, এত পার্সেন্ট, তার মানে তোমার হচ্ছে 1.5%, 1.5%। তো দেখো কোথায় আছে 1.5%, 1.5, এই যে। এবং খেয়াল করো সামনে প্লাস মাইনাস দেওয়া, এটা কেন? তার কারণ তুমি কি ত্রুটি এখন বাড়ায় ধরবা না কমায় ধরবা তা তো আর আমি জানি না, এখানে তো প্লাস মাইনাস দুইটাই আছে, এন্ড দ্যাটস ওয়াই আমার এতটুকু পার্সেন্টেজ ত্রুটি বেশিও আসতে পারে কমও আসতে পারে, বাট মানটা আমার 1.5%ই হবে। বোঝা গেল? আগে সূত্র পাওয়ার দেখে দেখে বসাই দিবা, শেষ। অঙ্কের টাইপ এইটাই। শুধু তুমি যদি যোগ বিয়োগ ভুল করে বসো তাহলে ভাই মহাবিপদ। ভিতরে কখনোই বিয়োগ হবে না, ছোট হইলেও ভুল, বড় হইলেও ভুল, ভুল তো ভুল, এভাবে মনে রাখবা, ঠিক আছে? কখনো মাইনাস দিব না, অলওয়েজ প্লাস। রোধ পরিমাপ করার সময় কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করা হয়, ও তো আমরাও জানি। কি সূত্র? ওহমের সূত্র, আমাদের পড়ছি, ভি সমান সমান আই আর। তো তুমি যদি রোধ বের করতে চাও, রোধ সমান সমান ভি ডিভাইডেড বাই আই। আগে লিখলাম সূত্র, ঠিক আছে, রোধ পরিমাপ করার সূত্র। যদি এই কারেন্ট আর ভোল্টেজ নির্ণয় করতে 3% ত্রুটি হয়, তাহলে রোধ নির্ণয়ের শতকরা কত ত্রুটি হবে? এখন তুমি যে বলো ভাই উপরেও 3%, নিচেও 3%, দেন ভাগ করে 3 3 1%, ভাই এটা ভাগের অঙ্ক না। তাহলে আমরা একটু আগে লিখে দেখাইছিলাম কি করতে হয়। এখানে দাবি করতে পারি রোধ নির্ণয় করতে যে আপেক্ষিক ত্রুটি বা শতকরা তুমি যাই করো, আমি 100 পরে গুণ দিব, সমান সমান হবে ভোল্টেজ নির্ণয়ের যে ত্রুটি আর কারেন্ট নির্ণয় করার যে ত্রুটি, তাদেরকে আমি যোগ করব। এবং এখন কথা হচ্ছে কোনো পাওয়ার টাওয়ার দিব কি? খেয়াল করো এখানে ভি এর পাওয়ারও 1, আই এর পাওয়ারও 1, যদিও নেগেটিভ, বাট আমার কিচ্ছু যায় আসে না। সো এখানে ভুলেও -1 দেওয়া যাবে না, যা আছে তাই। সো আলটিমেটলি এটাই। তাহলে এখন আগে বসে শতকরা ত্রুটি বের করে দাও, তাহলে ডেল্টা আর বাই আর ইন্টু 100% সমান সমান এইটা এবং এইটা দুইটা নির্ণয় করতেই 3% ভুল হয়, তাহলে 100 দিয়ে গুণ করলে এইটাও 3%, এটাও 3%, তাহলে আলটিমেটলি আমার কত ভুল হয়ে গেল? 6%। সো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেল যে আমাদের টোটাল এখানে ভুলটা হচ্ছে 6%। বুঝছি বাচ্চারা? এখানে তাড়াহুড়ায় বসাই দিও না যে 3/3 1%। সারা কিন্তু পরীক্ষা হলে এরকম উড়াধুরা জিনিস দিয়ে দেয় যে ভাবো দেখো ভুল করো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো সাল উল্লেখ করে দেওয়া নাই, তার মানে এই প্রবলেমটা আমাদের সিকে রুয়েট বুয়েট আইওটি কোথাওই আসে নাই। কিন্তু এটা খুব সুন্দর একটা প্রবলেম, এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও দেওয়া যাবে, ভার্সিটি পরীক্ষাতেও দেওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কি করবে? 3% জায়গায় ধরো কোনো উড়াধুরা মান দিবে, দেখগা কি যায় আসে, যোগই তো করতেছি আলটিমেটলি, পাবো না আমরা? আগে সূত্র দেখে দেখে লিখবো, তারপরে যা করা করব, ঠিক আছে? এই তো ডান, তাহলে আমাদের এই অঙ্ক হয়ে গেছে। চলো সামনে আগে। তাহলে আয়তন স্থির রেখে তামার তারের দৈর্ঘ্য 0.05% বৃদ্ধি করলে রোধের কি পরিবর্তন আসবে? তুমি বুঝতেই পারতেছো তোমাকে কত পার্সেন্ট ত্রুটি হয় এটাই বের করতে বলতেছে। সবসময় খেয়াল রাখবা যখনই দৈর্ঘ্য বাড়ে কমে, মান বাড়ে কমে, সেটাকে চাইলে আমরা ত্রুটির সাপেক্ষে প্রকাশ করতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে খুব সুন্দর ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা হচ্ছে তুমি আর যাই করো আয়তনকে স্থির রেখে করবা। তুমি ওই তারের দৈর্ঘ্য যাচ্ছে তাই করলে ক্ষেত্রফলও যাচ্ছে তাই করা যাবে না। কেন? ধরলাম যে আমাদের তারটা ছিল আগে এইরকম, এই যে অল্প একটু লম্বা এবং অল্প একটু ক্ষেত্রফল বিশিষ্ট। এখন তুমি তাকে টেনে লম্বা করে ফেলছো, খুব ভালো কথা। লম্বা যখন করছো সাইড থেকে কিন্তু ওই মোমেন্টে এটা এইভাবে চুপসায় গেছে, তুমি চাইলেও কিন্তু এটাকে সেম ক্ষেত্রফল রেখে আগাইতে পারবা না। যেহেতু এখানে ভলিউমটা কনস্ট্যান্ট, মানে আয়তনটা স্থির, এই জন্য এর যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো তখন এর ক্ষেত্রফল হ্রাস পাইলো, এইটা হচ্ছে ঘটনা। ওকে ফাইন। তাহলে এখন আমরা চাই রোধের কাছে যাইতে। ও ঠিক আছে, তাহলে আগে লিখি ফর্মুলা কি। তাহলে আর সমান সমান রো এল বাই এ। আমার রো লেখাটা আমার নিজেরই পছন্দ হয় না, কিন্তু এত বছর হয়ে গেল তো আমার রো লেখাটা সুন্দর হলো না, তোমরা বুঝে নাও ভাই, আমি রো লিখছি, রো এল বাই এ, ঠিক আছে? আচ্ছা, রো কিন্তু কখনোই বদলাবে না, কেন? রো নির্ভর করে উপাদানের উপর, তাপমাত্রার উপরে, এখানে চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু তুমি এখানে দৈর্ঘ্য বদলায় ফেলতেছো, এবং আমার ড্রয়িং থেকেই বুঝতেছি দৈর্ঘ্য বদলালে ক্ষেত্রফলও বদলাবে। তাই ঝামেলাকে এড়ানোর জন্য আমরা উপরে আর নিচে উভয় ক্ষেত্রে
নতুন করে একটা দৈর্ঘ্য গুণ করে দিচ্ছি। তাহলে কি সুবিধা হইলো? তাহলে সুবিধা হইলো নিচে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে হয়ে যায় আয়তন, আর উপরে হয়ে গেল এল স্কোয়ার। তার মানে আমরা রোধের সূত্রকে এমন ভাবে বানাইলাম যেন আমার দৈর্ঘ্য বাদে বাকি সবাই কনস্ট্যান্ট হয়ে যায়। এটা করি আমার অ্যাকচুয়াল কাজ হয়ে গেছে। কিভাবে? এখন আমি ডাইরেক্ট দাবি করতে পারবো তাহলে রোধের পরিবর্তন রোধের সাপেক্ষে সমান সমান রো চেঞ্জ হবে না, ভিও চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হবে না, শুধু দৈর্ঘ্য চেঞ্জ হবে। তার মানে দৈর্ঘ্য বাড়াইলে কমাইলে যেই ত্রুটি হবে তার সাপেক্ষেই রোধের ত্রুটি হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে এল এর পাওয়ার 2, সো দ্যাটস ওয়াই এই পাওয়ার 2টা এখানে চলে আসবে। এই তো অঙ্ক হয়ে গেছে আমাদের। তা দেখো ভাই, তুমি দৈর্ঘ্য কত বাড়াইছো কমাইছো? দৈর্ঘ্য 0.5% বৃদ্ধি করো আর হ্রাস করো, এটাই তো তোমার গ্যাঞ্জামকে বুঝাচ্ছে। মানে আয়তন নির্ণয়ের ত্রুটি হবে না, বাট দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি হয়ে গেছে। এই চেঞ্জ হওয়াটাই ত্রুটিকে বুঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 × 0.5%। হ্যাঁ, তাহলে 5 2 10, সিম্পলি 1%। তাহলে আমাদের উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে 1%। পোলাপান বুঝে গেছে? সো পরীক্ষায় কিন্তু এরকম সুন্দর সুন্দর কনসেপচুয়াল প্রশ্ন দিতেই পারে, বা তোমার রিটেন পরীক্ষাতেও আসতে পারে যে দেখাও দেখি। এই জন্য আমরা এখানে কিছু দেখো এমসিকিউ টাইপ দিয়ে রাখছি, এবং দেখো আগের অঙ্কটা এটা কিন্তু রিটেন টাইপে দিয়ে দিছি 2 মার্কের জন্য, কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তুমি যদি নিয়ম বুঝো অঙ্ক পারবা, কনসেপ্ট না বুঝলে ধরা খাই যাবা। বাট আশা করি তোমরা বুঝছো যেখানে হচ্ছেটা কি। ওকে, ঠিক আছে। তো এখন আমরা সামনে আরেকটা অঙ্ক যেতে পারি। এখানেও কোনো সালের না, বাট পুরো কোশ্চেন ইংলিশ দেওয়া। এখন কেন ইংলিশ দেওয়া তার পিছনে রিজনটা হচ্ছে তোমাদের পরীক্ষায় বাংলা ইংলিশ দুইটাই দেওয়া থাকে। সো কখন যদি বাংলা পড়ে কনফিউজ হয়ে যাও তখন তুমি ইংরেজি পাঠটাও পড়বা, এতে তোমার নিজের জন্যই ভালো। বা ধরো গুগলে তুমি সার্চ করে একটু পড়ালেখা করবা, তখন কি এই ইংলিশ নামটা জানলে তোমার জন্য ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, আসো দেখি কি করছে। এখানে বলতেছে the density of a solid ball is to be determined by an experiment। তুমি কি চাও? তুমি আসলে আয়তন না, তুমি ঘনত্ব চাও। ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। এতক্ষণ তো আমরা ক্ষেত্রফল, আয়তন, দৈর্ঘ্য এই গানে কথা বললাম। এবার আমি ঘনত্বই জানতে চাই, ডেনসিটি। হ্যাঁ, যদিও আমরা ডেনসিটিকেও রো দিয়ে প্রকাশ করি, আমার ওটা সুন্দর হয় না, বুঝা নাও যে ডেনসিটি লিখছি। আচ্ছা, the diameter of the ball is measured with a screw gauge। ঘাপলা, তার মানে এখানে আসলে যান্ত্রিক ত্রুটির সমস্যা হবে, কারণ স্ক্রু গজ দিয়ে স্লাইড ক্যালিপার দিয়ে মাপতে গেলে কম বেশি হইতে পারে। তার মানে এটা দুইটা টাইপকে মিলিয়ে দেওয়া হয়েছে, যন্ত্রের ত্রুটির মধ্যে পরিমাপের ত্রুটিকে ঢুকাই দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা খেয়াল করি কি বলছে। এই স্ক্রু গজের যেই পিচ সেটা হচ্ছে 0.5 মিলিমিটার। যারা পিচ নিয়ে কনফিউজ থাকো, স্ক্রু গজকে একবার ঘুরালে স্কেলটা রৈখিক ভাবে যতটুক সামনে আগায় যায় তাকে বলা হয় পিচ। পড়াইছিলাম কিন্তু তোমাদের মাস্টার ক্লাসে, আশা করি মনে আছে। আর ভুলে গেলে আরেকবার ভিডিওটা দেখে আসি, তাহলেই ভালো হয়। আচ্ছা, তাহলে মার্ক করে রাখি, আমাকে দেওয়া আছে পিচের ভ্যালু 0.5 এবং একক, বি কেয়ারফুল, মিলিমিটার। অ্যান্ড দো দেয়ার আর 50 ডিভিশন, তার মানে বৃত্তাকার স্কেলে 50টা ঘর ভাগ আছে। ওকে, ভেরি গুড। আর কি আছে? অন দ্য সার্কুলার স্কেল দ্য রিডিং অফ দ্য মেইন স্কেল, মানে রৈখিক স্কেলের পাঠ 2.5 মিলিমিটার, অ্যান্ড দ্যাট অন সার্কুলার স্কেল ইজ 20 ডিভিশন। এবং ওই মুহূর্তে তুমি বৃত্তাকার স্কেলে পাঠ দেখলা 20 নাম্বার ঘরে যে আটকায় গেছে। ফাইন। এখন এই তুমি যে কর্মগুলা করতেছো সেটা করার সময় তুমি যখন এই বলের ভর নির্ণয় করলা, ভর নির্ণয় করতে যেই তোমার ত্রুটি হয়ে গেছে 2%। কিন্তু এটা চিন্তা করো তো, স্ক্রু গজ দিয়ে তো আর ভর মাপার কিছু নাই, তার মানে তুমি অন্য কিছু দিয়ে ভর মাপছো, বাট সেটা কি দিয়ে মাপছো আমাকে প্রশ্নে ক্লিয়ার করে নাই। জাস্ট একটু ক্লিয়ার করে দিছে যে ভর মাপতে গেলে তোমার যে ত্রুটি হবে এটা হবে 2%। ফাইন, মাথায় রাখলাম। the relative percentage of error in the density is what? আচ্ছা, সো আমাকে ওরা ভরের ক্লু দিয়ে দিছে, আয়তনের কোনো ক্লু দেয় নাই। এখন দিয়ে বলতেছে তাহলে তুই যদি ডেনসিটি বের করতে চাস বল কত ভুল করবি। ভাই, ভুলের উপরে ভুল, তাহলে আমার ম্যাথেও ভুল হবে, আয়তনেও ভুল হবে, সব জায়গায় ভুল হবে। এই অঙ্কটা বেশ কনফিউজিং, হুট করে বললে কিন্তু মাথায় আসবে না যে চাইছে কি। তাহলে আমার কি কি দেওয়া আছে আমি একটু জায়গাগুলোকে আরেকবার মার্ক করি। তাহলে স্ক্রু গজ ইউজ করব 50 ডিভিশন,
মেইন স্কেলের পার্ট আমি জানি, বৃত্তাকার স্কেলের পার্টও আমি জানি। ঠিক আছে, তাহলে কাজ করি, এই পার্টগুলোকে কাজে লাগে আগে আমি এটা বের করে ফেলি এটার ব্যাসার্ধ কত। বাট এই জায়গাতেই পোলাপান আরেকটা ভুল করে বসে, সেটা হইলো প্রশ্নে কি দিছে, দা ডায়ামিটার অফ দা বল ইজ মেজার্ড। তার মানে ও তো আমাকে ব্যাসার্ধ বের করে দেয় নাই, ও তো আমাকে এই যন্ত্র দিয়ে ব্যাস বের করে দিচ্ছে। তাহলে আমাকে খুব কেয়ারফুলি ব্যাস থেকে ব্যাসার্ধে যেতে হবে। কোথায় কোথায় ঘাপলা আছে আমি দেখো হাইলাইট করে ফেলছি। তাহলে আসো কি কি দিছে আগে একবার লেখি, লিখলে ক্লিয়ার হয়ে যাবে যে ঘাপলাগুলো কই কই আছে। তাহলে সবার আগে আমরা এটা বের করার চেষ্টা করি আমাদের ব্যাসের মানটা কত, বা সিম্পলি ডায়ামিটারের মানটা কত। কিভাবে বুঝবো? এটা হচ্ছে রৈখিক স্কেলের পাঠ যোগ বৃত্তাকার স্কেলের পাঠ ইনটু হচ্ছে লঘিষ্ঠ গণন। তোমরা হয়তো অনেকে রৈখিক স্কেলের পাঠকে এল না এম দিয়ে লেখো, বা মেইন স্কেলের পাঠ, ওগুলা কোনো ইস্যু না, লেখলেই হইল। তাই দেখতো ভাই আমাদের মেইন স্কেলের পাঠটা এখানে কত দেওয়া ছিল, এই যে মেইন স্কেল ইজ 2.5 মিলিমিটার। তাহলে মেইন স্কেলের পার্ট হইল 2.5 যোগ, এখন লাগবে সার্কুলার বা বৃত্তাকার স্কেলের পার্ট কত, 20 ডিভিশন, রাখলাম 20। এখন লাগবে লঘিষ্ঠ গণন, এরে কই থেকে পাবো? লঘিষ্ঠ গণন বের করে কেমনে মনে আছে? পিচকে ভাগ দিতে হবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে। তাহলে পিচ কত ভাই? পিচ উল্লেখ করে দেওয়া ছিল 0.5 মিলিমিটার। তাহলে এই পিচকে যদি আমরা ভাগ দিয়ে দেই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে, টোটাল কয়টা আছে? 50টা ভাগ আছে। তাহলে 50 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলেই পেয়ে যাবো আমাদের ব্যাস। কিন্তু এই তুমি যে হিজিবিজি কত কিছু করলা, সবগুলার কিন্তু একক আসছে মিলিমিটারে। দেখছো এখানে সব কিন্তু মিলিমিটারে, সো এখানে মনে করো সেন্টিমিটার মিটার এখন করার দরকার নাই, পরে করব, লাগলে পরে। তাহলে এটা 2.5 আছে, থাকুক, যোগ আন্ডা আন্ডা বাদ দিয়ে দাও, জাস্ট 2/5 ইন্টু কত, 0.5। 0.5 মানে হচ্ছে 5/10। এখন দেখতো ভাই কাটাকাটি করতে পারবি না, এই 5 বাদ, 2 দিয়ে 10 কাটলে 0.2, তাহলে 0.5 আর 0.2 0.7, তাই 2.7 মিলিমিটার। তো এইটা হচ্ছে আমাদের ব্যাস বের হয়ে গেছে। ঠিক আছে, ব্যাসকে আমি চাইলে ডি ডায়ামিটার দিয়েও লিখতে পারি। এখন আমার কিন্তু লাগবে ব্যাসার্ধ, কিন্তু এই মানটারে ভাগ করতে গেলে একেবারে মইরা শহীদ হয়ে যাব, তার কারণ 2.7 তো ভালো কোনো মান না। বাট হ্যাঁ, তুমি যদি চাও বের করতে পারবা, সেটা অন্য কথা, থাকুক আবার থাকুক। তাহলে আমরা আয়তনটা বের করে ফেলি। আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³ ব্যাসার্ধের সাপেক্ষে। যদি আমি চালাকি করে এখানে আর এর জায়গায় ডি বসাই দেই, তো সমস্যা নেই তো। তাহলে 4/3π খালি বসবে d/2, এই নে হয়ে গেল। তাহলে এখানকার 8 বের হয়ে যাবে, সো 1/6πd³, এই যে হয়ে গেল। তার মানে আমি চাইলে আয়তনটাকেও বের করে ফেলতে পারবো এইভাবে, সমস্যা নেই তো। তাহলে আয়তন সমান সমান 1/6π, সবই থাকুক, আমার এখন গুণ হয়ে যাবে 2.7 এত কিউব, তখন হয়ে যাবে সামথিং মিলিমিটার কিউব। এখন গুণ করবো কেমনে? দরকার নাই, রেখে দাও রেখে দাও। তুমি কি চাচ্ছ আসলে? তুমি তো এখন ঘনত্বের মান জানতে চাচ্ছ না, এইটাই আমার জন্য মেইন সুবিধা। তুমি জাস্ট ত্রুটি কত সেটা বের করে দিতে। তাহলে যদি আমরা ঘনত্বের সূত্রকে একবার লিখি, রো সমান সমান m/v, আর ভি এর জায়গায় কি লিখতে পারি আমরা? 1/6πd³। এই তো সুন্দর। তার মানে এইটা কাজে লাগে আমরা এটা বলতে পারি যে ঘনত্ব নির্ণয় করতে যেই ত্রুটি হবে 1/6π এর কিচ্ছু যায় আসে না, বাট ভরের যায় আসে। তাহলে ভরের যেহেতু পাওয়ার 1, তাহলে ডেল্টা m/m, আমার শক চেঞ্জ করার দরকার নাই। এবং হর থেকে দেখলাম 1/6π বাদ, কিন্তু ডি ব্যাসের প্রবলেম আছে বা ব্যাসার্ধের প্রবলেম আছে। তাহলে ব্যাসার্ধের ত্রুটি, কিন্তু ডি তো কিউব আকারে আছে, তাই সামনে একটা 3 বসাইতে হবে। এই যে তাহলে আমরা পেয়ে গেছি ঘনত্ব নির্ণয় করতে গেলে কিভাবে আমাদের ত্রুটিটা আসবে। তাহলে এখন এই জায়গায় মানটা বসাই দিলেই আমার অঙ্ক শেষ। ঠিক আছে, এখন এক কাজ করি, আমরা একবার এটাকে শতকরা ত্রুটিতে কনভার্ট করে দেই। কিভাবে করব? জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে দিব, তাইলেই তো হয়। ওকে, তাহলে কাজ করি, আমি এখানে মানটাকে বসাই দেই। তাইলে ডেল্টা রো ডিভাইডেড বাই রো ইন্টু 100% সমান সমান,
দেখো ভাই, ভর নির্ণয় শতকরা ত্রুটি, ভরে কত ভুল করছো? ভরে 2% ভুল করছো, প্রশ্নে দেওয়াই আছে। তাহলে ভর কিনে বদল হইলাম না, ডাইরেক্ট এই যে ডেল্টা এম বাই এম 100% করে 2 বসাই দিলাম। খালি এখন বাদ গেল এই বান্দা। তাহলে রাখলাম আমি এখানে 3, গুণ করছিলাম 100 দিয়ে 100%, আর হচ্ছে ডেল্টা ডি বাই ডি। তাহলে আদি ব্যাসের মানটা কত? আদি ব্যাসে তোমার মান হচ্ছে যে 2.7 মিলিমিটার। কিন্তু প্রবলেমটা হইল ব্যাসের পরিবর্তন কই? এ তো খুঁজে পাচ্ছি না। এইটাই প্যাচ, এই জায়গাটাই আমরা পরীক্ষা হলে এসে আটকায় যাই। এই একটা প্যাচকে আনার জন্যই এত কষ্টগুলো করছি বসে বসে। তাহলে এখন তোমরা বলো, আদি ব্যাস তো তুমি জানো 2.7, বাট ব্যাসের ত্রুটি কেমনে জানবা? সেটা কেমনে সম্ভব? ত্রুটি হবে কেন? চিন্তা করে ভাবে, স্ক্রু গজের জন্য। তাহলে স্ক্রু গজে সর্বনিম্ন যে মানটা ওরা বের করতে পারে, ওটা কোত্থেকে আসে? ওটা আসে পিচ থেকে। কিভাবে? পিচকে যখন আমরা সার্কেল স্কেলের মান দিয়ে ভাগ দিয়ে দেই, তখন লঘিষ্ঠ গণন হয়। সো লঘিষ্ঠ গণনটাই অ্যাকচুয়ালি ত্রুটির মান হয়। এটা নিঃসন্দেহে তোমাদের জীবনও পরীক্ষার মাথায় আসবে না। স্বাভাবিক ভাই, আমিও এক সময় তোমাদের বয়স ছিলাম, পারতাম না, অঙ্ক ভুল করে করেই শিখছি। সো তুমিও শিখবা। তাই মনে রাখবা, যখন এরকম ত্রুটির ব্যাপারগুলো আসবে, ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন ওটাই তোমার ত্রুটি হয়ে দাঁড়াবে। তাহলে এটা আরেকবার রিভাইজ করে আসি, কই আমার লঘিষ্ঠ গণন? এই যে 0.5/50। এটা কাজ করতে পারি আমরা, এই মানটাকে একটু পাশে একবার লিখে নিতে পারি যে এল সি সমান সমান 0.5 ডিভাইডেড বাই 50। তাহলে কাটলে কত আসলে বাপ? উপরে 5 আর নিচে আছে 10, তাহলে 5/500। তাহলে 5 ডিভাইডেড বাই 500 মানে 1/100 অথবা 0.01। সো এই যে আমাদের যে এলসি, এই এলসিটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে যতটুকু ত্রুটি হইতে পারে, 0.01। ডান, বুঝা গেল? সো এই 3-এর জায়গায় 3 আসলো, এইটা হচ্ছে আসলো ওই ডেল্টা ডি বাই ডি, আর 100% ভাবে গুণ করছি। এখন যোগ বিয়োগ করে যা পাবো এটাই আমাদের ফাইনাল উত্তর। তুমি ভাবতে পারো ভাই তো বিশাল কষ্ট হয়ে গেল। না, একবার চিন্তা করো, এই 2% কে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। 100 আর 0.01 গুণ করলে কত হয়? 1 হয়। বাদ দিয়ে দাও, ঠিক আছে? ওকে, আমার মাথা থাকলো না। তাহলে 3 ডিভাইডেড বাই 2.7 এত পার্সেন্ট। এখন তুমি 3 আর 2.7 কে ভাগ করতে পারবা না? নিঃসন্দেহে পারবা। উপরে 30, নিচে তোমার হচ্ছে 27। যদি হেল্প চাও, একটা কাজ করি, আমি সাইড এখানে হিসাব করে ফেলি। তাহলে উপরে তোমার হচ্ছে 30 আর নিচে হচ্ছে 27। 3 দিয়ে কাটলে 3 10 30, 3 9 27, মানে 1.11। এই যে এরকম একটা মান আমার আসতেছে। সো 2 ঘর রাখলেও কি, 1 ঘর রাখলেও কি। তাই ফাইনালি অ্যান্সারকে আমি ওই পাশে লিখে দিই, কারণ আমার তো জায়গা নেই ভাই। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে আমাদের ঘনত্ব নির্ণয়ে যে শতকরা ত্রুটি পাওয়া গেল, সেটা হইল এখানে 2% আর এখানে 1.1। তো যোগ করলে কত হয়? 3.1, তাই না? তো আমি 2 ঘর রাখলাম, 3.1%। ঠিক আছে? সো আমি দশমিকের পরে 1 ঘর নিছি আর টোটাল 2 ঘর। তো আলটিমেটলি আমাদের এখানে ঘনত্বের যে ত্রুটি আসলো, এটা আসলো 3.1%। তাহলে এই অঙ্কে মেইন ক্যাচাল ছিল এই জায়গাটাতেই, যে তুমি কিভাবে এখানে পরিবর্তনটাকে দেখতে পারবা। ঠিক আছে? সো ওই এলসিটাই তোমার হবে ডেল্টা ডি এর মান। শেষ, অঙ্কে ভাই চলে আসবে সামনে আগে। তাহলে আমাদের সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছে, ঠিক একইভাবে ত্রুটি নির্ণয় করতে হবে, কিন্তু ভালো করে খেয়াল করো, এই ত্রুটি যখন তুমি নির্ণয় করবা, একটা ছোট সমস্যা আছে। সেটা হচ্ছে, এখানে যে ফাংশনটা দেওয়া দেখো, এটা কিন্তু টি এর সাপেক্ষে। মানে শক্তির সমীকরণ দেওয়া আছে, যেখানে এ ই টি অনেকগুলো ব্যাপার আছে। এখানে কিছুই না, এটা কনস্ট্যান্ট, ই এক্সপোনেনশিয়াল, আলফাটা ধ্রুবক দেখতে পারতেছো। আর সময় কিন্তু ধ্রুবক না, সময় পরিবর্তনশীল। তার মানে এখন যদি আমরা এই এ আর টি নির্ণয় করতেও ভুল করে বসি, তাহলে এই শক্তি নির্ণয় করতে ভুল কত সেটা বের করতে হবে। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি শর্টকাট গুলো অ্যাপ্লাই করতাম, ডিরেক্টলি সহগকে বসাই দিতাম, ঠিক আছে। কিন্তু এটাকে কেন পারবো না? কারণ এই প্রবলেমটা ইভেন সময়ের সাথে চেঞ্জ হয়, তাহলে এই সময়টাকেও সামহাও ইনক্লুড করতে হবে। এই জন্য এই অঙ্কটাকে আমরা ম্যানুয়ালি একদম ভেঙে করব। ঠিক আছে? তাহলে আসো আগে লিখে নিই, আমাদের শক্তির সমীকরণটা কি ছিল? যে ই, টি লেখার দরকার নাই, জাস্ট লিখতেছি ই সমান সমান এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু টি। সমীকরণ নং 1 বা প্রদত্ত সমীকরণ। এখন এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এ স্কোয়ার এইটা ভাঙলে কি হচ্ছে? পাওয়ার সামনে আসলো, টোয়াইস এ ডি এ। আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে কোনো এ নাই। ঠিক আছে? সো প্রথমে আমরা এর সাপেক্ষে পরিবর্তন খেয়াল করলাম।
এবার আমরা সময়ের সাপেক্ষে খেয়াল করব। তাহলে এ স্কোয়ার কি কিছু করার দরকার নাই, ই টু দি পাওয়ার এম এক্স আমরা পড়ছিলাম, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স হলে যা আছে তাই থাকবে, শুধু এম এর মানটা সামনে গুণাকারে চলে আসবে এবং সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তাই লিখে রাখলাম আমরা ডিটি। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য পরিবর্তন দিয়ে সমীকরণ নং 2। ওকে, তাহলে এখন কি করব আমরা, যদি সমীকরণ 2 এবং সমীকরণ 1 কে ভাগ করি তাহলে আমরা সম্পর্ক পেয়ে যাব। তাহলে শক্তির পরিবর্তন শক্তির সাপেক্ষে সমান সমান, যে কাটাকাটি করি আমরা খেয়াল করে দেখো ভাই, ই পাওয়ার মাইনাস কাট হয়ে গেল, টোয়াইস এ ডি এ এবং ডি স্কোয়ার, তাই 2DA পড়ে থাকলো আর এ স্কোয়ার কাটাকাটি করে এ হয়ে গেল। তাহলে এটা কিন্তু মিলছে যে এর পরিবর্তন যত পাওয়ার থাকবে তাই থাকবে। অলরাইট, একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এই পার্টটাকে যখন আমরা ভাগ করতে যাব, এ স্কোয়ার ই পাওয়ার আলফাটি কাটাকাটি হয়ে গেল, শুধু একটা মাইনাস আলফা ডিটি এটা পড়ে থাকলো। বাট বি কেয়ারফুল, যখন আমরা ত্রুটি করি, ত্রুটি বের করার সময় আমরা কোনো নেগেটিভ ভ্যালু একসেপ্ট করি না। এই জন্য এখানে যদিও মাইনাস, বাট আমরা ত্রুটির অঙ্ক করার সময় প্লাস দিয়ে করব। তার কারণ আমি আগেই বলছিলাম বড় হলেও ভুল, ছোট হলেও ভুল, দ্যাটস ওয়াই এখানে মাইনাস আসলেও আমরা প্লাস দিয়েই সামনে আগাবো। কিন্তু বিপদটা হয়ে গেছে, এই যে ত্রুটি বের করছো এটা কিন্তু সময়ের সাপেক্ষে আবার পরিবর্তিত হচ্ছে। তাই ফাইনালি এটাকে আমরা বলতে পারতেছি এইভাবে যে শক্তির যে শতকরা পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা হওয়ার জন্য দুইটা ব্যাপার থাকবে। একটা হবে এর পরিবর্তন যে শতকরা তার সাথে আমরা 2 দিয়ে গুণ করব, আর এখানে সময়ের যে পরিবর্তনটা মানে সময় নির্ণয়ে আমরা যে ত্রুটিটা করে বসবো তাকে আমরা 100% গুণ তো করবো, কিন্তু এইটার আবার গুণকটা হবে আলফা, যেখানে আলফা মানটা হচ্ছে 0.2। বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের মাথায় হুট করে আসা কথা না যে 0.2 কোথেকে আসলো আবার, এই যে এখানে আলফা গুণ ছিল, দ্যাটস ওয়াই এখানে আলফাটা ক্যারি হয়ে আমাদের চলে আসছে। আর মানটা বসাই দেই তাহলেই হবে। তাহলে এ নির্ণয় করতে আমার ত্রুটি কত ছিল, 1.25%। সো 1.25% যোগ এখানে আমার থাকলো 0.2। এবং এই ভুলটা তুমি কখন করতেছো, তুমি এই ভুলটা করতেছো যখন 5 সেকেন্ড ওই সময়, তাই না? তাহলে এখন আমরা 5 সেকেন্ড সময় ভুলটা করে ফেলবো। দেখো এখানে টি কিন্তু গুণাকারে থাকতেছে, সো এখানে 5 সেকেন্ড আমরা চলে আসতেছি। আর আমাদের ভুলটা কত হচ্ছে, টি নির্ণয় করতে গেলে 1.5, এতটুকু আমাদের ভুল হচ্ছে। তো আসলে যোগ বিয়োগ করে দিই। সো 2 × 1.25, 1.25 মানে তোমার কত, সিম্পলি ডাবল করে দিলে 25 হবে 50, আর তোমার 1 হবে 2, তাহলে 2.5 এত পার্সেন্ট। আর এই পাশে কত আসতেছে, যদি গুণ করে ফেলি, আচ্ছা পার্সেন্ট সাইনটা দেওয়া উচিত ছিল, এবার ঠিক আছে। তাহলে 5 আর 2 গুণ করলে কত হচ্ছে 10, মানে পয়েন্ট এখানে 1, তাহলে সিম্পল থাকলো আমাদের 1.5%। তাহলে 2 এর 1 এ 3, আর হচ্ছে হাফ আরো যোগ করবো, তাহলে 1 হয়ে গেল, তাহলে 4%। তাহলে টোটাল আমাদের এখানে ভুলটা কত আসলো, 4%। এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিয়ে দিলে হুট করে তোমার মাথা আউলানোরই কথা যে এই টাইম দিয়ে আবার কি করবো, যেহেতু টাইমের সাপেক্ষেও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই কথা আমি লিখি নাই, মুখে বলতেছি, যেহেতু টাইমের সাপেক্ষেও চেঞ্জ হচ্ছে তাই এইখানে কিন্তু টাইমটাকে আমার বসায় দিতে হবে, না বসায় দিলে কিন্তু তুমি অঙ্কটা এখানে করতে পারবা না। আর যেই মোমেন্টে তুমি জানতে চাও সেই মোমেন্টের টাইমটাকে তোমার এখানে ইনক্লুড করে দেওয়া লাগবে। কথা বুঝতে পারছি আমরা? ঠিক আছে। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্র ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুবকের মানটা কত হবে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান সমান ডিরেক্টলি S/N। এখানে এসটা কত, প্রধান স্কেলে একটা ঘরের মান 1 মিলিমিটার এবং এন কত, ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তাহলে 1/10, 0.1 মিলিমিটার। কিন্তু দেখো এখানে তো 0.1 মিটার নাই, সেন্টিমিটারে, তাহলে আরো 10 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে এখানে 0.01 সেন্টিমিটার। ওকে, কুয়েট 6-7। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। তাহলে প্রধান স্কেলে 1 ভাগের মান যদি 1 mm হয়, ভার্নিয়ার ধ্রুবক কত, ওই সেম ভিসি সমান সমান S/N। এস মানে কত এখানে দেওয়া, 1 মিলিমিটার, আর এন বলতে কত, যতগুলো ভাগ আছে 1/40। সো যদি এখানে আমরা এখন 1000 গুণ দিয়ে নেই নিজের ভাগ করার সুবিধার্থে, এখানটা 1000 দিয়ে আবার ভাগ দিতে হবে এত মিলিমিটার, তাহলে 4×25 100, তাহলে এখানে তো কাটলে হচ্ছে 25, আর ডিভাইড বাই তোমার থাকলো 1000 এত মিলিমিটার।
তাহলে তোমার কত আসতেছে 0.025 এত মিলিমিটার। তোমাদের অ্যান্সারটা হবে 0.025 এত মিলিমিটার। জাস্ট সিম্পলি ভাগ দিলাম আর আমাদেরটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা আজকে এই ক্লাসে সবকিছুই বুঝতে পারছি যে কোনটা কিভাবে করতে হবে। তোমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু বাসায় ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের ভয় করার কিছু নাই। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই ছিল।